তো বোর্ড দেখেই বুঝতে পারছো আজকে আমরা কি সম্পর্কে পড়ব, ভারতের মাটি সম্পর্কে। তো মাটি সম্পর্কে পড়তে গেলে আগে আমরা জানবো মাটি কাকে বলে। প্রশ্ন বুঝে গেছো? মাটি কাকে বলে? কাকে বলবো মাটি? বলো, কে বলবো মাটি কাকে বলে? হাত তুলো, মাটি কাকে বলবো? বলো, বলতে পারলে একটা চকলেট। কে বলবে? বলো বলো সোনিয়া, মাটি কাকে বলবো? ঠিক গো, কে বলবে মাটি কাকে বলবো? এই দেখেছো মাটি? মাটি দেখো নি কাকে বলে? আকাশ, মাটি কাকে বলবো? মাটির মাটিকে, সেই তো মাটি চলে এলো, মাটির মাটিকে মাটি বলবো। কাকে বলবে? প্রশ্ন নোট করে যাও। দেখো, মাটি হলো ভূপৃষ্ঠের পাতলা সূক্ষ্ম শিথিল আবরণ যেখানে গাছ জন্মায় ও বৃদ্ধি পায়। গাছ কোথায় জন্মায়? মাটিতে। তাহলে যেখানে গাছ জন্মায় তাকে মাটি বলবো। বোঝা গেল? এত সহজ বলতে পারলে না? যেখানে গাছ জন্মায় এবং বৃদ্ধি পায়, অর্থাৎ গাছ বড় হয়। তাহলে মাটি কাকে বলবো? কোশ্চেন নোট করো খাতায়। মাটি কাকে বলবো? কি বললাম? মাটি হলো ভূপৃষ্ঠের পাতলা সূক্ষ্ম শিথিল আবরণ। মাটি হলো ভূপৃষ্ঠের পাতলা সূক্ষ্ম শিথিল আবরণ যেখানে গাছ জন্মায় ও বৃদ্ধি পায়। জানো মাটি কাকে বলবো? এতদিন মাটি আমরা দেখেছি, কিন্তু কাকে বলে ঠিক সেভাবে বলতে পারতাম না। এবার বলতে পারবো তো মাটি কাকে বলবো? বোঝা গেছে? মাটি কাকে বলবো? কাকে বলবো মাটি? বলো, বোর্ড দেখে দেখেই বলো। মাটি হলো ভূপৃষ্ঠের পাতলা সূক্ষ্ম শিথিল আবরণ যেখানে গাছ জন্মায় আর বৃদ্ধি পায়। অর্থাৎ যেখানে গাছ জন্মাচ্ছে সেই জায়গাটাকেই আমরা মাটি বলবো। বোঝা গেল? বলতে পারবে তো এবার মাটি কাকে বলে? পরের দিন জিজ্ঞাসা করলে বলতে পারবে, তাই কি না? কি গো, বলতে পারবে তো? বলো কি বলবে? মাটি কাকে বলে জিজ্ঞাসা করলে বলতে পারবে তো? বলো কি বলবে? বলো, কি জিজ্ঞাসা করলে মাটি কাকে বলে কি বলবে তুমি? বলো, বলতে পারবে না? কি গো আকাশ, তুমি বলতে পারবে মাটি কাকে বলে? যেখানে গাছ জন্মায় ও বৃদ্ধি পায় তাকে আমরা বলবো মাটি। এবার আমরা দেখবো মাটি কিভাবে সৃষ্টি হলো, মাটি কে নিয়ে আসলো, কিভাবে তৈরি হলো। এটা হয়ে গেছে তো? একটু তাড়াতাড়ি লিখবে, হ্যাঁ? তো আমরা দেখবো এবার মাটি কিভাবে সৃষ্টি হলো। ভালো করে বলবো। এটা মনে করো কোনো একটা শিলাস্তর, ঠিক আছে? এটা একটা শিলাস্তর, বড় পাথর আছে। কোনো কারণে এই শিলাস্তরটা কোনো কারণে তো মূলত আবহবিকার, বুঝতে পারলে? আবহবিকারের ফলে শিলাস্তরটা ভেঙে ছোট ছোট টুকরো টুকরো হয়ে যাবে। এখন একটা ইটকে যদি বাড়ির সামনে ফেলে রাখো দীর্ঘদিন ধরে, ইটটা কি সেরকমই থাকবে না হয়ে যাবে? কি হবে বলো? সে রোদ পাবে, জল পাবে, কিছু ভাঙবে কি ভাঙবে না? কি হবে? এগুলো দেখেছো তো ঘরের সামনে থেকে? সেইরকম এই পাথরগুলোতে বৃষ্টির জল পাচ্ছে, সূর্যের তাপ পাচ্ছে, ফলে এগুলো ভেঙে যাবে। ভেঙে গেলে কি হবে? ছোট ছোট খণ্ডে পরিণত হবে। কি হয়ে যাবে? ছোট ছোট টুকরোতে পরিণত হবে। বুঝে গেল? ছোট ছোট খণ্ডে পরিণত হবে। শিলা কিসে পরিণত হলো? ছোট ছোট খণ্ডে। বুঝে গেল? যার সমগ্র অংশের গঠন আর ধর্ম অর্থাৎ একই জিনিস দিয়ে গঠিত। এখন ইটের টুকরো, বড় ইটের টুকরো সে ভেঙে ছোট ইটের টুকরো হলে ছোট ইটের টুকরোগুলো কি অন্য কিছু দিয়ে তৈরি হবে না সব মাটি দিয়ে তৈরি? বড় ইট দিয়ে তৈরি। ইটকে বলো মাটিকে সব একটা আকার
ঘনিরটাকে যদি অর্ধেকটা করে নিই, তাহলে একটা অংশ একটা জিনিস দিয়ে তৈরি, আর একটা অংশ আর একটা জিনিস দিয়ে তৈরি, এমন হবে কি? তাহলে একই জিনিস দিয়ে তৈরি, তাই তো? দুটো টুকরোই মাটি দিয়ে তৈরি, তাহলে শিলাটা ভেঙে গেল। তাহলে এর প্রত্যেকটা অংশ কি একই জিনিস দিয়ে তৈরি হবে নাকি আলাদা আলাদা জিনিস দিয়ে তৈরি হবে? একই জিনিস দিয়ে তৈরি হবে, তাই তো? তখন একে বলা হয় রেগোলিথ। কি বলবো আমরা? রেগোলিথ। এটা তো রেগোলিথ কি? নাহলে মাটি কিভাবে সৃষ্টি হয় লিখতে পারবে না। রেগোলিথ কি? কি বললাম? রেগোলিথ কি? কি লিখবে? আবহবিকারের ফলে শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, যার সমগ্র অংশের গঠন আর ধর্ম একই, পুরোটাই গঠন আর ধর্ম একই। বোঝা গেল? একে আমরা রেগোলিথ বলি। কাকে বলবো রেগোলিথ? কি বললাম? আবহবিকারের ফলে যে শিলাচূর্ণের সৃষ্টি হয়, আবহবিকারের ফলে যে শিলাচূর্ণের সৃষ্টি হয় তার সমগ্র অংশের গঠন ও ধর্ম একই। আবহবিকারের ফলে যে শিলাচূর্ণের সৃষ্টি হলো, যার সমগ্র অংশটাই পুরো অংশটারই গঠন আর ধর্ম একই, তাকে আমরা কি বলবো? রেগোলিথ। একটু স্পিডে বলো। তাকে আমরা বলবো রেগোলিথ। এই পর্যন্ত বোঝা গেছে? রেগোলিথ তাহলে কাকে বলবো? আবহবিকারের ফলে যে শিথিল শিলাচূর্ণটার সৃষ্টি হলো, শিলা ভেঙে গিয়ে টুকরো টুকরো হয়ে গিয়ে যে শিথিল শিলাচূর্ণর সৃষ্টি করলো, এর সমগ্র অংশটার গঠন আর ধর্ম একই রকম, এই অংশটাকে আমরা বলি রেগোলিথ। বোঝা গেল? আবহবিকারের ফলে যে শিথিল শিলাচূর্ণটার সৃষ্টি হলো তাকে আমরা কি বললাম? কি নামে চিনি? রেগোলিথ। বোঝা গেল? এবার এই রেগোলিথে জৈব পদার্থের সংযোজন ঘটবে, অর্থাৎ ধরো গাছপালার পাতা, তাই তো, সরে পড়ছে গাছ থেকে, সেই পাতাটা পচে যাবে, পচে গেলে সেই অংশটা কি হবে? মাটিতে মিশবে না মিশবে না? মিশে যাবে, তাই তো? যেহেতু জীবদেহের অংশ গাছপালা, তাই বলা হয় জৈব পদার্থ। তো এইরকমই জৈব পদার্থ সেই অংশটাতে যুক্ত হবে। কখনো কখনো বিয়োজনও ঘটবে, অর্থাৎ সেখান থেকে অপসারিত হবে। দেখো একবার বলে দিলে, এটা একটা শিলাচূর্ণ ছিল, যাকে আমরা বলছিলাম রেগোলিথ। সমগ্র অংশের গঠন ছিল একই রকম। এবার এইখানে আমি যোগ দিলাম গাছের পাতা। কি যোগ করে দিলাম? গাছের পচা পাতা। অর্থাৎ পাতাটা কি হয়ে গেছে? পচে গেছে, তাই তো? সেটাকে এখানে যোগ করলাম। বোঝা গেল? আর এই দিকের যে অংশটা ছিল সেইখানটা এখানটায় দিই না। বোঝা গেল? এর সাথে গাছের পাতা যোগ দিই। তাহলে কি দুটো অংশ এবার একই আছে না আলাদা হয়ে গেছে? দুটো অংশ কি একই থাকবে? এটা আলাদা জিনিস হয়ে গেল, শুধু পেয়েছে এক্সট্রা। বুঝা গেল? এখন পাতা পচাটা আমি এইখানে দিলাম, কিছুদিন পরে বৃষ্টির জলের সাথে ধীরে ধীরে নিচে চলে এলো, এই অংশতে আর নেই। বোঝা গেল? জল দেওয়া হলো, জলে ভুলে গেল, সেটা নিচের দিকে চলে গেল। তাহলে এই অংশের পাতা পচাটা নেই, পাতা পচার অংশটা কোথায় চলে এসেছে? নিচের দিকে চলে এসেছে। তাহলেও কি দুটো অংশের গঠন একই হবে? একই হবে না। বোঝা গেল? তাহলে জৈব পদার্থের প্রথমে সংযোজন ঘটেছিল, যখন এখান থেকে সে সরে গেল তখন বিয়োজন হলো। বোঝা গেল? তাহলে রেগোলিথে দেখলাম কার সংযোজন বিয়োজন হলো? জৈব পদার্থ ও খনিজ পদার্থ, দুটোরই হতে পারে। কি লিখবো এবার? মাটি কিভাবে সৃষ্টি হয়? প্রশ্নটা তোলো।
কিভাবে সৃষ্টি হয়। লিখব রেগলিথে জৈব ও অজৈব পদার্থের সংশোধন ও বিয়োজনের ফলে মাটির সৃষ্টি হবে। রেগলিথ কাকে বলছিলাম? আবহবিকারের ফলে যে শিথিল শিলাচূর্ণটা সৃষ্টি হয়েছিল, যার সমগ্র অংশটার গঠন আর ধর্ম একই রকম ছিল, তাই তো? তাকে আমরা রেগলিথ বলছিলাম। তারপর সেই রেগলিথে কি যুক্ত হলো? জৈব আর অজৈব পদার্থ যুক্ত হতে পারে, আবার সেখান থেকে তার বিয়োজনও ঘটতে পারে। তাহলে সংযোজন আর বিয়োজন যদি ঘটে, যদি দীর্ঘ সময় ধরে চলতে থাকে, তাহলে রেগলিথে স্তর গড়ে উঠবে। তখন তাকে বলবো আমরা মাটি, বা তখন মাটির সৃষ্টি হলো। শিখতে পারবে তো মাটি কিভাবে সৃষ্টি হলো? যদি খুব সহজ করে বলি, রেগলিথে যদি স্তর গড়ে ওঠে তখন মাটির সৃষ্টি হয়। তার আগে পর্যন্ত মাটি নয়। যতক্ষণ না স্তর গড়ে উঠবে রেগলিথে, ততক্ষণ সেটা মাটি নয়। মন দিয়ে শোনো কথা, যতক্ষণ না রেগলিথে স্তর গড়ে উঠবে ততক্ষণ সেটা মাটি নয়। যখন স্তর গড়ে উঠল তখন সেটা মাটি। বোঝা গেছে তো? কখন মাটি হবে? রেগলিথকে আমরা কখন মাটি বলবো? যখন সেখানে স্তর গড়ে উঠবে। যতক্ষণ না স্তর গড়ে উঠছে রেগলিথে, ততক্ষণ সেটা মাটি নয়। আর রেগলিথ কোনটা ছিল? আবহবিকারের ফলে যে শিলাচূর্ণটার সৃষ্টি হয়েছিল সেটা হচ্ছে রেগলিথ। এই পর্যন্ত বোঝা গেছে? এবার দেখবো মাটিতে কি কি জিনিস থাকে, মাটির উপাদান। আচ্ছা তো মাটির উপাদান। এবার আমরা দেখবো মাটির উপাদান, অর্থাৎ মাটি কি কি নিয়ে গঠিত বা মাটিতে কি আছে। মাটির উপাদান কি কি থাকবে মাটিতে বলো? কি দেখবো? মাটির উপাদান হচ্ছে 4টি। মাটি অজৈব পদার্থ, জৈব পদার্থ, মাটি, জল আর মাটির বায়ু। দেখো বড় দিকে ভালো। তাহলে মাটির আমরা কি কি উপাদান দেখলাম, বা মাটিতে কি কি থাকবে? কি কি থাকবে মাটিতে? মাটিতে জৈব পদার্থ থাকবে, মাটিতে অজৈব পদার্থ থাকবে, মাটিতে জল থাকবে যেটাকে মাটির জল বলি, আর মাটিতে বায়ু থাকবে যেটাকে আমরা বলি মাটির বায়ু। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? তাহলে মাটির উপাদান কটা হলো গো? মাটির উপাদান 4টে। কি কি মাটির উপাদান পেলাম? মাটির উপাদান কি কি পেলাম? মাটির জল, মাটির বায়ু, তারপর মাটির জৈব পদার্থ আর মাটির অজৈব পদার্থ। বোঝা গেল? উপাদান দেখলাম মাটি,
মাটি কিভাবে সৃষ্টি হয় সেটাও আমরা দেখলাম, তাই তো? এগুলিতে স্তর গড়ে উঠবে, স্তর গড়ে উঠলে মাটির সৃষ্টি হয়। এবার মাটির সৃষ্টিতে কি কি জিনিস ভূমিকা রাখে, কোন কোন পরিস্থিতি সঠিক থাকলে বা ঠিকঠাকভাবে কাজ করলে মাটির সৃষ্টি হবে, বা কোন পরিস্থিতিতে কিরকম মাটির সৃষ্টি হবে, বুঝতে পারলে কি বলছি আমি? কোন পরিস্থিতিতে কি রকমের মাটির সৃষ্টি হবে। তাহলে কোশ্চেনটা নোট করো, মাটির সৃষ্টির নিয়ন্ত্রকগুলোর নাম লেখো। কোন পরিস্থিতিতে কি মাটির সৃষ্টি হবে? মাটির নিয়ন্ত্রক, মাটির নিয়ন্ত্রকগুলোর নাম লেখো। কোন পরিস্থিতিতে কি ধরনের মাটির সৃষ্টি হবে, অর্থাৎ মাটির নিয়ন্ত্রকগুলোর নাম লেখো। বুঝতে পারলে? কোন জিনিসগুলো মাটির প্রকৃতি নির্ধারণ করবে, মাটি কেমন হবে কে ঠিক করবে, কোথায় আমরা পলি মাটি দেখতে পাবো, কোথায় আমরা কৃষ্ণ মৃত্তিকা দেখতে পাবো, বা কোথায় আমরা লবণাক্ত মৃত্তিকা দেখতে পাবো, কেন দেখতে পাবো, এগুলো আমাদেরকে জানতে হবে। মূলত 5টা জিনিস নিয়ন্ত্রণ করে। কোন কোন 5টা জিনিস? আদি শিলা, অর্থাৎ সেই অঞ্চলটা কিরকম শিলা দিয়ে গঠিত। ভালো করে শোনা, একটু মন দিয়ে, ক্লাস পর্যন্ত একই জিনিস তোমরা পড়বে। আদি শিলা কিভাবে মাটির প্রকৃতি নির্ধারণ করবে, শিলা যেভাবে তৈরি মাটিও সেভাবে হবে। এখন যদি কোথাও শিলাটাই হয়ে থাকে চুনা পাথর, তাহলে সেখানকার মাটি কেমন হবে বলো? কোথাও যদি আমরা চুনা পাথর দেখতে পাই, চুনা পাথর থেকে যে মাটিটা তৈরি হবে সেই মাটি কেমন হবে? ওই মাটিটা হয়ে যাবে চুন সমৃদ্ধ। বুঝা গেল? চুনা পাথর থেকে যে মাটিটাকে আমরা পাবো সেটা হয়ে যাবে চুন সমৃদ্ধ। যদি কোথাও ব্যাসল্ট শিলা থাকে তাহলে সেখানে কোন মাটি দেখতে পাবো? ব্যাসল্ট শিলা থেকে যে মাটিটা সৃষ্টি হবে সেটা হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা। বুঝতে পারলে? তো কোথাও যদি আমরা মাটিতে তোমার ক্যালসিয়ামের পরিমাণ দেখি তাহলে সেটা হয়ে যাবে ক্ষারীয় মৃত্তিকা। অর্থাৎ কি দেখলাম? শিলা কি ঠিক করে দেবে কি ধরনের মাটি সেখানে তৈরি হবে। বুঝা গেল? সেই অঞ্চলের শিলা স্থির করে দেবে সেখানকার মাটি কেমন হবে। বুঝতে পারলে? একটা পয়েন্ট কি পেলাম? আদি শিলা। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ভূপ্রকৃতি। সেখানকার ভূপ্রকৃতি কেমন সেই অনুযায়ীও সেখানকার মাটি নির্ধারণ হবে। অর্থাৎ সমতলে আছে নাকি পার্বত্য অঞ্চল নাকি মালভূমি অঞ্চল বা কোনো নিচু ভূমি, সেই অনুযায়ী সেখানকার মাটি হবে। বুঝতে পারলে? সেই জন্য সাধারণত মালভূমি অঞ্চলে আমরা ল্যাটেরাইট মাটি দেখতে পাই। কোনো অঞ্চলের মাটি কেমন হবে এটা নির্ধারণ করবে আদি শিলা, আরকে ঠিক করবে ভূপ্রকৃতি, আরকে নির্ধারণ করবে সেখানকার জলবায়ু। অর্থাৎ সেই অঞ্চলের জলবায়ু কেমন সেটাও সেখানকার মাটি নির্ধারণ করবে। কেন? কারণ জলবায়ু দ্বারাই তো আবহবিকার ঘটে। কত দ্রুত আবহবিকার ঘটবে সেটাকে ঠিক করবে সেখানকার জলবায়ু। এই জন্য মরু জলবায়ু অঞ্চলে তোমার এই পেডল খার জাতীয় মৃত্তিকা দেখা যায়। একটু উঁচু ক্লাসে পড়বে, একটু টার্মগুলো তোমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে, যখন যাবে উঁচু ক্লাসে তখন এগুলো পড়বে। পেডল খার জাতীয় মৃত্তিকা আমরা দেখতে পাবো। বা ধরো উষ্ণ আর্দ্র জলবায়ু অঞ্চল, সেখানে দেখতে পাবো ল্যাটেরাইট মাটি। বা শীতল পার্বত্য জলবায়ু, সেখানে দেখতে পাবো পটজল মাটি। তাহলে কোন স্থানের জলবায়ু সেখানকার মাটি কেমন হবে সেটা ঠিক করে দেবে। কি ধরনের মাটি সেখানে তৈরি হবে সেটাকে ঠিক করে দেবে সেখানকার জলবায়ু। কি কি হলো? ভূপ্রকৃতি হলো, জলবায়ু হলো, আদি শিলা হলো। এবার দেখবো জৈব পদার্থ। 4 নম্বর পয়েন্ট হচ্ছে
জৈব পদার্থ। আমরা প্রথমে যখন শুরু করেছিলাম তখনই বলেছিলাম যে এগুলিতে জৈব পদার্থের সংযোজন ঘটে, করেছিলাম তো। সেখানে যদি জৈব পদার্থ না থাকে তাহলে এমনিতেই মাটির সৃষ্টি হতে সময় বেশি লাগবে, বুঝা গেল। তাছাড়া জৈব পদার্থ যদি বেশি থাকে তাহলে সেই মাটি খুব উর্বর হবে। কোনো মাটিতে যদি জৈব পদার্থের পরিমাণ বেশি হয় সেই মাটি কেমন হবে? উর্বর হবে, অর্থাৎ সেখানে কৃষিকাজ ভালো হবে। মাটি উর্বর হলে কৃষিকাজ কেমন হবে? ভালো হবে না খারাপ হবে? আমরা মাটিকে উর্বর করার জন্য কি প্রয়োগ করি? জমিতে কি দিয়ে থাকি? সার দিয়ে থাকি না? কেন দিয়ে থাকি? যাতে মাটি উর্বর হয়, বেশি ফসল হয়, সেই জন্যই তো দিই। কোনো অঞ্চলের মাটিতে যদি জৈব পদার্থের পরিমাণ বেশি থাকে সেই মাটিটাও উর্বর হয়। এই জন্য পলি মাটিতে জৈব পদার্থের পরিমাণ বেশি থাকে, মাটিটা খুব উর্বর হয় এবং কৃষিকাজ ভালো হবে, বুঝা গেল। পলি মাটিতে কৃষিকাজ ভালো হবে, পলি মাটিতে কেন? এই মাটিতে জৈব পদার্থের পরিমাণ বেশি। আর একটা ফ্যাক্টর হচ্ছে সময়, অর্থাৎ এই যে উপাদানগুলো আদি শিলার উপরে ভূপ্রকৃতির প্রভাব, জলবায়ু প্রভাব, জৈব পদার্থের উপস্থিতি কত সময় ধরে রয়েছে, বুঝতে পারলে? আদি শিলার উপর এই অঞ্চলের জলবায়ু কতক্ষণ ধরে প্রভাব বিস্তার করেছে, সেখানকার ভূপ্রকৃতিটা কেমন রয়েছে, কত সময় ধরে রয়েছে একই রকম ভূপ্রকৃতি, তার উপর নির্ভর করে মাটির প্রকৃতি। যদি অনেকক্ষণ ধরে থাকে, দীর্ঘ সময় হয়, তাহলে মাটির পরিবেশ পরিণত হয়। যদি কম সময় ধরে থাকে তাহলে মাটি অপরিণত মাটি হয়, বুঝতে পারলে? তাহলে মাটির নিয়ন্ত্রক কোনগুলো হলো, কি কি পেলাম? যদি প্রশ্ন আসে মাটির নিয়ন্ত্রকগুলোর নাম লিখতে পারবে? কি কি লিখবে? মাটির নিয়ন্ত্রক কোনগুলো হলো, কোন কোন জিনিস ঠিক করে দেবে আমার অঞ্চলে কি ধরনের মাটি তৈরি হবে, কে ঠিক করে দেবে, কি মাটি হবে কে ঠিক করে দেবে? বড় বোর্ড দেখে দিতে পারো। আদি শিলা, ভূপ্রকৃতি, জলবায়ু, জৈব পদার্থ আর সময়, এইগুলো ঠিক করে দেবে মাটি কেমন হবে। এগুলো মোটামুটি সাধারণ আইডিয়া। এবার আমরা করব ভারতের মৃত্তিকা অঞ্চল। এই যে প্রথমে হেডিং করেছিলাম তো ভারতের মাটি। তো ভারতের মাটিকে আমরা কয় ভাগে ভাগ করতে পারবো আর কোথায় কি ধরনের মাটি আমরা দেখতে পাবো। দেখো দেখি তোমাদের বইতে সবকটাই আছে কিনা, খুলে খুলে একবার দেখো। পলি মাটি তোমাদের জন্য সবকটাই ধরেছে কিনা? পলি মাটি আছে তো, কৃষ্ণ মৃত্তিকা আছে, কালো মাটি বা কৃষ্ণ মৃত্তিকা। বইয়ের দিকে দেখো, কালো মাটি বা কৃষ্ণ মৃত্তিকা, ল্যাটেরাইট মাটি আছে, লাল মাটি, উপকূলীয় মাটি, মরু মাটি, মরুভূমির মাটি, মরু মৃত্তিকা আছে, মরুভূমি মাটি, মরু অঞ্চলের মাটি, পার্বত্য অঞ্চলের মাটি আর উপকূলীয় মাটি। উপকূলীয় মাটিটা তোমাদের বইতে ধরে, তবে আমি পড়িয়ে দেবো। 7টা ভাগ। তাহলে মাটির কটা ভাগ পেলাম? ভারতের মাটিকে কটা ভাগে ভাগ করতে পারি? প্রশ্নটা নোট করো, প্রশ্নটা খাতায় নোট করো, তার উত্তরটাও লেখো। ভারতের মাটিকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি? বই দেখে দেখে অ্যান্সারটা করতে পারবে তো? কি বললাম? ভারতের মাটিকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি? প্রশ্ন বুঝতে পেরেছো? ভারতের মাটিকে কয়টি ভাগে ভাগ করা যায় এবং কি কি? কি কি নাম পেলাম? পলি মাটি, তারপরে কি পাবো? কালো মাটি, তারপরে পাবো লাল মাটি, তারপরে পাবো ল্যাটেরাইট মাটি, তারপরে পার্বত্য মাটি, মরু
অঞ্চলের মাটি। আর পাবো উপকূলীয় মাটি। কটা হলো? ভারতের মাটিকে আমরা কটা ভাগে ভাগ করতে পারবো ও কি কি? ভারতের মাটিকে 7টি ভাগে ভাগ করা যায়। এগুলি হলো দিয়ে 7টার নাম তুলব। বুঝা গেল? ভারতের মাটিকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি? দেখো বইতে সবকটাই তোমাদের আছে, লাল কালিতে বড় বড় করে লেখা আছে। 6টা ভাগ আছে, এই ভাগটা নেই, এই ভাগটাও তুলে নেবে। উপকূলীয় মাটিটা তোমাদের বইতে নেই, এটাকে ধরে নেবে। ভারতের মাটিকে আমরা কটা ভাগে ভাগ করতে পারবো ও কি কি? উত্তরটা লিখো আগে, প্রথম লাইনে লিখো ভারতের মাটিকে 7টি ভাগে ভাগ করা যায়, এটা প্রথম লাইন। তারপরে 7টা ভাগের নাম তুলবে। ঠিক আছে? প্রথম লাইনে লিখো ভারতের মাটিকে 7টি ভাগে ভাগ করা যায়। লিখে রাখো, নাহলে পরীক্ষা লিখতে পারবে না। ভারতের মাটিকে 7টি ভাগে ভাগ করা যায়, এটা প্রথম লাইনে লিখো। ভারতের মাটিকে 7টি ভাগে ভাগ করা যায়। ভারতের মাটিকে 7টি ভাগে ভাগ করা যায়। 7টা ভাগের নাম কি কি পাবো? বলো কি কি পাবো? 7টা ভাগের নাম কি কি? ভারতের মাটির 7টা ভাগের নাম কি কি? দেখে দেখে পড়ো। পলি মাটি, কালো মাটি, লাল মাটি, ল্যাটেরাইট মাটি, মরু অঞ্চলের মাটি, পার্বত্য অঞ্চলের মাটি আর উপকূলীয় অঞ্চলের মাটি। তো ভারতের মাটিকে আমরা 7টা ভাগে ভাগ করতে পারি। হয়েছে? এই পর্যন্ত বুঝতে পেরেছো? মাটি কাকে বলবো মনে আছে? প্রথম বলেছিলাম মাটি কাকে বলবো? মাটি হলো ভূপৃষ্ঠের পাতলা সূক্ষ্ম শিথিল আবরণ, যেখানে গাছ জন্মায় ও বৃদ্ধি পায়। তো ভারতের মাটিকে আমরা কটা ভাগে ভাগ করলাম? 7টি ভাগে। কি কি 7টা ভাগ লিখতে পারবে তো? 7টা ভাগের নাম দেখো। এবার আমরা একটা একটা মাটি সম্পর্কে পড়বো। ঠিক আছে? প্রথমে আমরা পড়বো কালো মাটি সম্পর্কে। তো তার আগে তোমরা ম্যাপটা খুলে একবার, তোমাদের বইতে আছে, রাজ্যগুলোর নাম একবার পড়ে নাও। কি কি রাজ্য কোনখানে আছে দেখো, যাতে আমি পড়লে পরে তোমাদের বুঝতে সুবিধা হয়। বোঝা গেল? একবার ম্যাপটা দেখো আর রাজ্যগুলোর নাম পড়ো। দরকার হয় যদি বুঝতে না পারো, আগে পেন দিয়ে ঘুষ দিয়ে দাগ করো, তারপর রাজ্যগুলোর নাম পড়ো প্রত্যেকে নিচের দিকে। প্রথমে কি পাবো? রাজ্যটা, এই যে রাজ্যটা রয়েছে, এই রাজ্যটার নাম আমরা কি পাবো? এখানে দুটো রাজ্য আছে, একটা আছে তোমার জম্মু কাশ্মীর আর একটা আছে লাদাখ। ঠিক আছে? দাগ দাও পেন দিয়ে, নাহলে ঘরে গিয়ে আর বুঝতে পারবে না। বুঝতে ছোট ছোট করে গোল করো, লাদাখকে গোল করো, জম্মু কাশ্মীরকেও গোল করো। আগে রাজ্যগুলোর অবস্থান দেখো। পেয়েছো? তার নিচে দেখো পাবো আমরা হিমাচল প্রদেশ, সব আলাদা আলাদা রং করা করা আছে। তারপরে পাবো পাঞ্জাব, আমার হাতের দিকে দেখো, পাঞ্জাব হচ্ছে হিমাচল প্রদেশের বাঁ দিকে। পাঞ্জাবের ডান দিকটাতে, হিমাচল প্রদেশের নিচের দিকে পাবো আমরা উত্তরাখণ্ড। পেয়েছো? উত্তরাখণ্ড। তারপরে পাঞ্জাবের নিচে পাবো হরিয়ানা। পেয়েছো? হরিয়ানার নিচে পাবো রাজস্থান। হরিয়ানার নিচেটা আমার হাতের দিকে দেখো, তারপর আমার হাতের দিকে দেখো, একবার বইয়ের দিকে দেখো। এই যে পাঞ্জাব, তার নিচেটা হচ্ছে হরিয়ানা, হরিয়ানার নিচেটা হচ্ছে রাজস্থান। আবার হাতের দিকে দেখো, রাজস্থানের নিচে আছে তোমার গুজরাট, রাজস্থানের নিচে পাবো গুজরাট। হয়েছে? গুজরাটের ডান দিকটায় দেখো পাবো মধ্যপ্রদেশ, গুজরাট আর ডান দিকটায় দেখো মধ্যপ্রদেশ। পেয়েছো? হয়েছে? মধ্যপ্রদেশের নিচেটা দেখো পাবো কর্ণাটক, হাতের দিকে দেখো একবার, মধ্যপ্রদেশের নিচেটা পাবো, মধ্যপ্রদেশ পেলাম এটা, তার নিচে দেখো কর্ণাটক। মধ্যপ্রদেশের নিচেটা, সরি মহারাষ্ট্র বলেছে কি? মধ্যপ্রদেশের নিচে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশের নিচে পাবো মহারাষ্ট্র, মধ্যপ্রদেশের নিচে পাবো মহারাষ্ট্র, মহারাষ্ট্রের নিচে পাবো কর্ণাটক। হয়েছে? কর্ণাটক আর মহারাষ্ট্র দুয়ের মাঝখানে একদম বাঁ দিকে ছোট্ট একটা রাজ্য আছে গোয়া। দাগ দাও গোল করে। কোথায় বললাম? মহারাষ্ট্র আর কর্ণাটক, এই দুয়ের মাঝে ছোট্ট একটা রাজ্য আছে গোয়া। এই গোয়া হচ্ছে ভারতের সব থেকে ছোট রাজ্য। বুঝতে পারলে? দাগ করেছো? ভারতের সবথেকে ছোট রাজ্য কোনটা?
কি নাম পেলাম? গোয়া, ভারতের সব থেকে ছোট রাজ্য। আচ্ছা বেশ, কর্ণাটকের নিচে চলে এসো, দুটো রাজ্য পাবো, একটা ডান দিকে পাবো তামিলনাড়ু আর বাঁ দিকে পাবো কেরালা বা কেরল। কর্ণাটকের নিচে দেখো দুটো রাজ্য পাবো, বাঁ দিকে আছে কেরালা, ডান দিকে আছে তামিলনাড়ু। হয়েছে? তামিলনাড়ুর উপরে একটা রাজ্য পাবো, তার নাম হচ্ছে অন্ধ্রপ্রদেশ। পেয়েছো? নিজের নিজের বইতে দাগ দাও, সবাই দাগ দাও নিজের নিজের বইতে, নিজের মধ্যে দাগ না দিলে ঘরে গিয়ে বুঝতে পারবে না। অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশের উপরে কি পাবো? তেলেঙ্গানা। পেয়েছো? তেলেঙ্গানা। এবার দেখো মধ্যপ্রদেশ আগে দেখেছিলাম, মধ্যপ্রদেশের ডান, আমার হাতের দিকে দেখো, মধ্যপ্রদেশ তার ডান দিকে পাবো ছত্তিশগড়। পেয়েছো? ছত্তিশগড়, ছত্তিশগড় পাবো, ছত্তিশগড়ের পাশে এবং অন্ধ্রপ্রদেশের উপরে পাবো ওড়িশা। হয়েছে? ওড়িশা। আচ্ছা, ওড়িশার ডান দিকে পাবো পশ্চিমবঙ্গ, আমাদের রাজ্যটা পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের একটু উপরে বাঁ দিকে দেখো ঝাড়খণ্ড পাবো। পেয়েছো? হ্যাঁ, ঝাড়খণ্ডের উপরে পাবো বিহার, ঝাড়খণ্ডের উপরের দিকে কি আছে? বিহার। বিহারের বাঁ দিকে দেখো উত্তরপ্রদেশ, বিহারের বাঁ দিকে, বিহারের বাঁ দিকে আমার হাতের দিকে দেখো, তাহলে বুঝতে পারবে না। বিহার পেয়েছো তো? হ্যাঁ কিনা জোরে বলো একটুখানি। বিহার, বিহারের বাঁ দিকে হচ্ছে উত্তরপ্রদেশ। পেয়েছো? আর বিহারের ডান দিকে উপরে দেখো সিকিম, বিহারের ডান দিকে উপরে সিকিম। বিহার আমার হাতের দিকে দেখা একবার, তার ডান দিকে উপরে দেখো সিকিম, পশ্চিমবঙ্গের উপরে উপরের দিকে সিকিম। পেয়েছো? বেশ। সিকিমের ডান দিকে দেখো মেঘালয় পাবো আর আসাম পাবো। সিকিমের ডান দিকে দুটো রাজ্য পাবো, মেঘালয় আর আসাম। হয়েছে? মেঘালয় আর আসাম। আচ্ছা, আসামের উপরের দিকে পাবো অরুণাচল প্রদেশ। পেয়েছো? আসামের উপরের দিকে পাবো অরুণাচল প্রদেশ, আসামের ডান দিকে পাবো আমরা নাগাল্যান্ড। পেয়েছো? নাগাল্যান্ড। হয়েছে? নাগাল্যান্ডের নিচে কোনটা আছে বলো দিকে একবার পড়ে পড়ে? মণিপুর। ভেরি গুড, মণিপুর। বেশ, মণিপুরের নিচে কি আছে? দুটো রাজ্য আছে। দুটো রাজ্য কি কি আছে মণিপুরের নিচে? মিজোরাম আর ত্রিপুরা। এই হলো ভারতের রাজ্যগুলোর অবস্থান। ঘরে গিয়ে একবার দেখবে কোন রাজ্যটা কোথায় আছে, নাহলে বুঝতে পারবে না। তো আজকে পলিমাটি সম্পর্কে একটু পড়ি। একটাই হবে পলিমাটি। ভারতে সব থেকে বেশি দেখা যায় পলিমাটি। ভারতে যে মাটি, সাতটা মাটির নাম করলাম, তার মধ্যে সব থেকে বেশি কোন মাটি দেখা যায়? আমাদের দেশে সব থেকে বেশি দেখা যায় পলিমাটি। মোট মাটির প্রায় তোমার 47%। মোট মাটির কত শতাংশ? 47% দেখা যায় পলিমাটি। এই পলিমাটি আমরা কোথায় দেখতে পাবো? সব নদীর তীরে। কোন কোন নদী কথা আমরা পড়েছি? বড় নদীর ক্লাসে পড়েছি তো? কোন কোন নদী পড়েছি? গঙ্গা পড়েছি। উত্তর ভারতের তিনটে নদী গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র, কৃষ্ণা, কাবেরী, গোদাবরী পড়েছি। মহানদী। এই সমস্ত নদীর তীরবর্তী অঞ্চলে আমরা পলিমাটি দেখতে পাবো। তাহলে এবার ম্যাপের দিকে দেখো, এটা হচ্ছে ভারতের বৃহত্তম পলিমাটি অঞ্চল। কোন কোন রাজ্য পাবো? বই দেখে দেখে বলে রাজ্যটা। আমি তো রাজ্যগুলোর নাম তোমাদের বলেছি, কোন কোন রাজ্যগুলো আছে ওইখানটা বই, তোমাদের বই দেখো আর বলো কোন কোন রাজ্য আছে। এই যে অঞ্চলটা আমি মার্ক করেছি পলিমাটি অঞ্চল, কোন অঞ্চলে দেখতে পাবো? বেশ। আর কত পার্সেন্ট আছে? 47% হচ্ছে ভারতের পলিমাটি। কোন কোন রাজ্য জুড়ে আছে? আর উপর থেকে বলো, একদিকে সাইজ সাজিয়ে বলো। উপরে কোন রাজ্যটা পাবো এখানটা? পাঞ্জাব। পেয়েছো? পাঞ্জাবের পাশে হরিয়ানা। পেয়েছো? তারপরে রাজস্থানের একটু অঞ্চল, তারপরে উত্তরপ্রদেশ। পেয়েছো? তারপরে বিহার, তারপরে ঝাড়খণ্ড, তারপরে পশ্চিমবঙ্গ, তারপরে ওড়িশা, তারপরে ছত্তিশগড়। এই অঞ্চলটাতে আমরা পুরো পলিমাটি দেখতে পাবো। আরও দেখা যায় সব নদীর তীরেতেই দেখা যায়, কিন্তু এটা হচ্ছে মূল পলিমাটি অঞ্চল। বোঝা গেল? ভারতের পলিমাটি তাহলে কোন কোন রাজ্যে দেখা যায়? প্রশ্ন যদি করি বলতে পারবে? ভারতের কোন কোন রাজ্যে পলিমাটি দেখা যায়? প্রশ্নগুলো নোট করছো? ভারতের কোন রাজ্যে পলিমাটি দেখা যায়? ভারতে কোন প্রকার মাটি সব থেকে বেশি দেখা যায়? দুটো প্রশ্ন দিলাম এখান থেকে। ভারতের কোন প্রকার মাটি সব থেকে বেশি দেখা যায়, আর ভারতের কোন কোন রাজ্যে পলিমাটি দেখা যায়। ক্লিয়ার হয়েছে প্রশ্ন দুটো? ভারতের
কোন কোন রাজ্যে পলিমাটি দেখা যায়, আর ভারতে কোন প্রকার মাটি সব থেকে বেশি দেখা যায়। বুঝেছে? ভারতে কোন প্রকার মাটি সব থেকে বেশি দেখা যায় আর পলিমাটি কোন কোন রাজ্যে দেখা যায়। দুটো প্রশ্ন। বোঝা গেল? এই পলিমাটি থেকে 6টা আরো সাবসেকশন আমাদের পড়তে হবে। তার আগে জেনে রাখো পলিমাটি হচ্ছে খুব উর্বর। এই মাটিটা খুব উর্বর। কেমন এই মাটিটা? উর্বর, ফলে কৃষিকাজ খুব ভালো হয়। পলিমাটি খুব উর্বর, এই মাটিতে কৃষিকাজ খুব ভালো হয়। কি কি ফসল চাষ ভালো হবে? এখানে গম ভালো হবে, এখানে ধান ভালো হবে, এখানে আখের চাষ ভালো হবে, এখানে পাটের চাষ ভালো হবে। মানে কোন কোন ফসলের চাষ পেলাম আমরা এই অঞ্চলটাতে, পলিমাটিটাতে? কোন কোন ফসলের নাম বললাম? ধান, গম, তারপরে বলো না, চা হবে নি, চা অন্য মাটিতে দেখতে পাবো। ধান, গম, আর বলো বলো কি বললাম? আখ আর পাট, এই সমস্ত ফসলের চাষ ভালো হয়। বুঝতে পারলে? কোন কোন রাজ্য দেখতে পাবো আমরা? রাজ্যগুলোর নাম কি বলেছি? কোন কোন রাজ্যে? ম্যাপ দেখে দেখে বলো, বোর্ডের দিকে দেখো, বোঝার চেষ্টা করো, লেখা তো আছে। পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, আর এইখানে একটা রাজ্য আছে আসাম। এই অঞ্চল, এই যে আসাম রাজ্য আছে, এটা ম্যাপের দিকে দেখো, বইয়ের দিকে দেখো, 66 পাতায় খুলে আবার চলে যাও ম্যাপেতে। আবার এইখানে আছে আসাম বলে রাজ্য। এই রাজ্যতেও পলিমাটি দেখা যায়, ওড়িশাতেও দেখা যায়। এই মাটিটা কেমন? উর্বর না অনুর্বর? কি বললাম? উর্বর। খনিজ সম্পদে সমৃদ্ধ, উদ্ভিদের পুষ্টিমূল্যে সমৃদ্ধ, ফলে উর্বর, ফলে এই মাটিতে কৃষিকাজ ভালো হয়। আর এই মাটিকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে ভাঙর, একটা হচ্ছে খাদর। কি কি নাম বললাম? একটা ভাঙর আর একটা খাদর। অনেক সময় পার্থক্য আছে, ভাঙর কি আর খাদর কি, বুঝতে পারলে? পুরনো যে পলিমাটি, প্রাচীন পলিমাটি হচ্ছে ভাঙর। কি বললাম? প্রাচীন পলিমাটি। প্রাচীন পলিমাটিকে কি বলবো? প্রাচীন পলিমাটি, তাকে বলি আমরা ভাঙর। আর খাদর কাকে বলবো? খাদর হচ্ছে তোমার নবীন পলিমাটি। এই দুটো থেকে প্রশ্ন আছে, খাদর কি আর ভাঙর কি? কোশ্চেনটা নোট করো, খাদর কি আর ভাঙর কি? খাদর কাকে বলবো আর ভাঙর কাকে বলবো? কি বললাম? প্রাচীন পলিমাটিকে কি বলবো? প্রাচীন পলিমাটিকে বলবো ভাঙর, আর নবীন পলিমাটিকে বলবো খাদর। খাদর কাকে বলবো? নবীন পলিমাটিকে, আর প্রাচীন পলিমাটিকে বলবো ভাঙর। বোঝা গেছে? প্রাচীন পলিমাটিকে কি বলবো? কোশ্চেনটা নোট করো, উত্তর বইতে সব আছে, পেয়ে যাবে, একটু পড়বে ভালো করে। প্রাচীন পলিমাটিকে বলবো ভাঙর বা ভাঙ্গর, আর নবীন পলিমাটিকে বলবো খাদর। এই নবীন পলিমাটি, যেটার নাম খাদর, এটাকে পাঞ্জাবে বেট বলা হয়। পাঞ্জাবে কি বলি আমরা? বেট। তাহলে বেট কি? কি লিখবে? নবীন পলিমাটিকে পাঞ্জাবে বেট বলা হয়, বা খাদর মাটি পাঞ্জাবে বেট নামে পরিচিত। পরের প্রশ্ন, বেট কি? বুঝতে পারলে? বেট কি? বয়কার টবে বেট কি? কি লিখবে উত্তর? খাদর পলিমাটি পাঞ্জাবে বেট নামে পরিচিত। এটা নোট করো, এটা তোমাদের বইতে নেই। কি বললাম? খাদর পলিমাটি পাঞ্জাবে বেট নামে পরিচিত। খাদর পলিমাটি পাঞ্জাবে বেট নামে পরিচিত। হয়েছে? খাদর পলিমাটি পাঞ্জাবে বেট নামে পরিচিত।
পাঞ্জাবের এই যে ভাঙর পলিমাটিটা আছে সেখানে অনেক সময় চুনা পাথরের দানা দেখা যায়, তাকে বলা হয় কাঙ্কর। বুঝতে পারলে? এটা পাঞ্জাবেরই কথা বলছি। পাঞ্জাবে যে ভাঙর মাটিটা রয়েছে অনেক সময় মাটির নিচের স্তরেতে চুনা পাথরের কাঁকড় দেখা যায়, দানা দেখা যায়, মোটা মোটা দানা দেখা যায়, একে বলা হয় কাঙ্কর। হয়েছে? এবার আমরা পলিমাটি থেকে 4টে জিনিস দেখব, সেটা হচ্ছে তোমার ভাবর, তরাই, ঠিক আছে? ভাবর কাকে বলবো, তরাই কাকে বলবো, আর ডুয়ার্স কি। ভাবর আর তরাই একটু বোর্ডের দিকে দেখো। এবার কি দেখবো বললাম, নাম কি বললাম? ভাবর আর তরাই। কি কি দেখবো? মন দিয়ে কোশ্চেনগুলো নোট করো। ভাবর কি, তরাই কি, ডুয়ার্স কি, তিনটে কোশ্চেন। বুঝতে পারলে? কি দেখবো? ভাবর, তরাই, ডুয়ার্স। ভাবর, তরাই ও ডুয়ার্স, এই তিনটে কোশ্চেন দেখবো। ভাবর কি, তরাই ও ডুয়ার্স কি। একটু বোর্ডের দিকে মন দাও আর ভালো করে দেখো। এটা কোন পর্বত শ্রেণী মনে আছে? ভারতের ভূপ্রকৃতি পড়ানোর সময় পড়েছিলাম। এইখানে একটা আমরা পর্বত দেখতে পাই, মনে আছে? কোন শ্রেণীটা ছিল? এখানে হিমালয় পর্বতের কোন শ্রেণীটা ছিল? সেটা হচ্ছে শিবালিক শ্রেণী। কোন পর্বত শ্রেণী বললাম এটার নাম? এটা কোন শ্রেণী বললাম বলো? শিবালিক। হিমালয় পর্বতের সব থেকে দক্ষিণতম অংশটা শিবালিক, তাই তো? এই অঞ্চল থেকে যখন নদী বয়ে আসে, এখান থেকে বিভিন্ন নদী বয়ে আসছে, এই শিবালিক থেকে যখন নদীগুলো বয়ে আসছে না, তখন প্রচুর পরিমাণে বড় বড় পাথর নিয়ে আসছে। এখান থেকে যখন নদীগুলো আসছে, বুঝতে পারলে? এই অঞ্চল থেকে যখন নদীগুলো বয়ে আসছে তখন বড় বড় পাথর নিয়ে আসছে। এই বড় বড় পাথরগুলোকে শিবালিক পর্বতের পাদদেশেই সঞ্চিত করছে। মোটামুটি ভাবে 8 থেকে 15 কিলোমিটার চওড়া একটা অঞ্চল, যেখানে বড় বড় পাথরগুলোকে সঞ্চয় করছে। কিরণ পাথর সঞ্চয় করছে বললাম, একটু বলো। কিরণ পাথর সঞ্চয় করছে বড় বড় পাথরগুলো, যে নদীগুলো বয়ে আসছে শিবালিক পর্বত থেকে, সেই নদীগুলো শিবালিক পর্বতের পাদদেশে বড় বড় পাথরগুলোকে জমা করছে। সেই অঞ্চলটাকে বয়ে আনছে, নিয়ে ওখানে জমা করে দিচ্ছে। বোঝা গেল? বড় বড় আকারের পাথরগুলোকে শিবালিক পর্বতের পাদদেশেই জমা করে দিচ্ছে। এই অঞ্চলটাকে বলা হয় ভাবর অঞ্চল। মোটামুটি ভাবে 15 থেকে 8 কিলোমিটার চওড়া। বড় বড় পাথরগুলোকে কোথায় জমা করছে? শিবালিক পর্বতের পাদদেশে। কতখানি চওড়া? 8 থেকে 15 কিলোমিটার। সব থেকে বেশি চওড়া হচ্ছে তোমার পাঞ্জাব, উত্তরপ্রদেশে 15 কিলোমিটারের মতো, আর সব থেকে কম চওড়া হচ্ছে অরুণাচল প্রদেশে 8 কিলোমিটারের মতো। এই অঞ্চলটা সঞ্চয় করলো। এই অঞ্চলটাকে বলা হয় ভাবর। অনেক সময় নদী বড় বড় পাথরের নিচে দিয়ে প্রবাহিত হয়, মানে উপর থেকে নদীকে দেখা যায় না, নদী অদৃশ্য হয়ে যায়। যদি প্রশ্ন করি কোন অঞ্চলে নদী অদৃশ্য হয়ে যায়, নদীকে দেখতে পাবো না, কিন্তু লিখবে ভাবর অঞ্চলে। কোন অঞ্চলে নদী অদৃশ্য হয়ে পড়ে? ভাবর অঞ্চলে। ভাবর অঞ্চল কাকে বলে কি লিখবে? শিবালিক পর্বতের পাদদেশে 8 থেকে 15 কিলোমিটার চওড়া এই অঞ্চলে নদীবাহিত বড় বড় পাথরগুলো সঞ্চিত হয়ে যে অঞ্চলের সৃষ্টি করেছে তাকে বলা হয় ভাবর। পরে করিয়ে দেবো উত্তরগুলো, এখন শুনে রাখো, এতটা ডিটেলসে তোমাদের নেই, শুনে রাখো একটু। বড় বড় পাথরগুলোকে বয়ে আনছে, শিবালিক হিমালয়ের পাদদেশে সঞ্চিত করছে, তার নিচে দিয়ে নদী প্রবাহিত হচ্ছে, অর্থাৎ উপর থেকে নদীকে দেখতে পাওয়া যাবে না। ভাবর অঞ্চলে এসে নদীগুলো অদৃশ্য হয়ে পড়লো। বেশ, ভাবরের নিচে একটা অঞ্চল আছে,
30 কিলোমিটার পর্যন্ত চওড়া হয়ে থাকে। ভাবর অঞ্চল হলো, ভাবরের নিচে একটা অঞ্চল আমরা দেখতে পাবো, কত বললাম, কতখানি চওড়া, প্রায় ধরো 30 কিলোমিটার চওড়া। কোথায় রয়েছে? ভাবরের নিচে। বুঝতে পারছো কোথায় রয়েছে? ভাবরের নিচে একটা অঞ্চল প্রায় 30 কিলোমিটার পর্যন্ত চওড়া হয়ে থাকে। একে আমরা বলি তরাই প্রদেশ। বুঝতে পারলে? তাহলে ভাবরের নিচে অবস্থিত যে সমতল ভূমিটা তাকে বলা হয় তরাই। প্রায় 30 কিলোমিটার পর্যন্ত চওড়া হয়ে থাকে। আর তরাই শব্দের অর্থ হচ্ছে স্যাঁতস্যাঁতে। ওই যে নদীটা অদৃশ্য হয়ে পড়েছিল ভাবর অঞ্চলে, সে তরাই অঞ্চলে এসে আবার উন্মুক্ত হয়ে পড়লো। বোঝা গেল? ভাবর অঞ্চলে যে নদীটা অদৃশ্য হয়ে পড়েছিল, সে কোথায় এসে আবার ভূপৃষ্ঠ উন্মুক্ত হয়ে পড়লো? তরাই অঞ্চলে। তাহলে ওই নদী যেটা আমরা দেখতে পাচ্ছিলাম না, তরাই অঞ্চলে আবার দেখতে পেলাম। ফলে এখানকার মাটি স্যাঁতস্যাঁতে হয়ে থাকে। বোঝা গেল? ফলে এই অঞ্চলে প্রচুর জীববৈচিত্র্য লক্ষ্য করা যায়। নানা রকমের কীট পতঙ্গ, গাছপালা, পশু পাখি সব দেখা যায় এই অঞ্চলটাতে। এই অঞ্চলটা বলতে কোন অঞ্চলটা? তরাই অঞ্চল। তরাই অঞ্চল একটা জীববৈচিত্র্য সমৃদ্ধ অঞ্চল। তরাই শব্দের অর্থ কি পেলাম? স্যাঁতস্যাঁতে। যে নদীগুলো ভাবর অঞ্চলে অদৃশ্য হয়ে পড়েছিল, সেই নদীগুলো সব তরাই অঞ্চলে এসে আবার উন্মুক্ত হয়ে পড়ল। বোঝা গেল? যে নদীগুলো আমরা ভাবর অঞ্চলে দেখতে পাচ্ছিলাম না, বড় বড় পাথরের নিচে দিয়ে প্রবাহিত হচ্ছিল বলে, সেই নদীটা কোথায় এসে আবার উন্মুক্ত হয়ে পড়লো? তরাই অঞ্চলে এসে। এখানকার মাটি খুব স্যাঁতস্যাঁতে, ফলে এই অঞ্চলটাতে জীববৈচিত্র্য খুব বেশি। তাহলে যদি প্রশ্ন আসে তরাই কি লিখবে? ভাবর অঞ্চলের নিচে, তাই তো, ভালো করে শোনো, ভাবরের নিচে নদীবাহিত সূক্ষ্ম পরিবাহী জমে যে সমভূমি সৃষ্টি হয়েছে তাকে তরাই বলা হয়। তরাই শব্দের অর্থ স্যাঁতস্যাঁতে। এই অঞ্চলের মাটি স্যাঁতস্যাঁতে প্রকৃতির, তাই এখানে নানা রকম জীববৈচিত্র্য লক্ষ্য করা যায়। এইখান দিয়ে পশ্চিমবঙ্গের মাঝখান দিয়ে একটা নদী প্রবাহিত হয়েছে, নদীটার নাম হচ্ছে তিস্তা। এই অঞ্চলটা একটু ভালো করে দেখো, এটা হচ্ছে তিস্তা নদী। দার্জিলিং থেকে এসে ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়ে যাকে নদী পরিবেশন করেছিলাম, তিস্তা নদী। এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। ম্যাপে দেখো, এটা ব্রহ্মপুত্র নদী, এই নদীটা ব্রহ্মপুত্র নদী। বুঝতে পারলে? এটা ব্রহ্মপুত্র নদী। এই ব্রহ্মপুত্র নদীর সাথে এটা ব্রহ্মপুত্র পুরোটাই। এবার সিকিম থেকে আসছে তিস্তা নদী, এসে মিলিত হচ্ছে বাংলাদেশে গিয়ে ব্রহ্মপুত্রের সাথে মিলিত হচ্ছে। বোর্ডের দিকে দেখো, তিস্তা আর ব্রহ্মপুত্র দুটো নদী, বুঝতে পারছো? আলাদা রং করে দেবো, আলাদা রং করে দিই, একটু দাও। চলছে না, দেখো ব্লু রংটা হচ্ছে তিস্তা নদী আর কালো রংটা ব্রহ্মপুত্র নদী। বোঝা গেল? তাহলে এই পুরোটাই ছিল আমাদের কোন অঞ্চল ছিল বলেছিলাম? তরাই অঞ্চল ছিল না, তাই তো? প্রথমেটা ছিল তোমার ভাবর অঞ্চল, ভাবরের নিচে ছিল তরাই অঞ্চল। তরাই অঞ্চলকে কে ভাগ করেছিল? দুটো ভাগ হয়ে গেল না? তিস্তা নদী ভাগ করেছিল না, তাই তো? তিস্তা নদীর একটা পূর্ব দিকের অংশ এদিকে পেলাম, আর একটা পাচ্ছি পশ্চিম দিকের অংশ। এই তরাই অঞ্চল তিস্তার পূর্ব দিকে ডুয়ার্স নামে পরিচিত। ডুয়ার্স দিয়ে কি লিখবে? তরাই অঞ্চল তিস্তার পূর্ব দিকে ডুয়ার্স নামে পরিচিত। কি বললাম? বলো কি বললাম? তুমি শুনছো তো মন দিয়ে? তরাই অঞ্চল তিস্তার পূর্ব দিকে ডুয়ার্স নামে পরিচিত। লিখে ফেলো, এটা পেরে যাবে, একটুখানি উত্তর আছে। ডুয়ার্স কি হলো তাহলে? তরাই অঞ্চল তিস্তার পূর্ব দিকে ডুয়ার্স নামে পরিচিত। তাহলে আমরা আজকে কার সম্পর্কে পড়লাম? মাটিগুলোর মধ্যে শুধু পলি মাটিটা ভারতের সব থেকে বেশি পরিমাণে এই পলি মাটি দেখা যায়, প্রায় 47% পলি মাটি দখল করে রেখেছে। মাটিটা খুব উর্বর, উদ্ভিদ পুষ্টিমৌলে সমৃদ্ধ, এই মাটির দানা খুব সূক্ষ্ম হয়, আর তাই মাটিতে নানা রকম ফসলের চাষ ভালো হয়, যেমন ধান, গম, আখ, তাই তো, পাট, এই সমস্ত ফসলের চাষ খুব ভালো হয়, সবজির চাষও খুব ভালো হয়।
আর কি আমরা পড়লাম, প্রাচীন পলিমাটিকে বলি ভাঙর বা ভাঙ্গর, নবীন পলিমাটিকে বলি খাদর। এই খাদর পাঞ্জাবে বেট নামে পরিচিত, তাই তো? আর পাঞ্জাবে এই খাদর যে ভাঙর যে স্তরটা আছে তার নিচে অনেক সময় চুনা পাথরের দানা দেখা যায়, যাকে আমরা বলি কঙ্কর। আর কি পড়লাম আমরা, আর আমরা পড়েছি ভাবর, যেটা মোটামুটিভাবে তোমার 8 থেকে 15 কিলোমিটার চওড়া, শিবালিক পর্বতের পাদদেশে বড় বড় পাথর দ্বারা গঠিত হয়েছে। কোনটা? তরাই কি? কোনটা? ডুয়ার্স কি? কোনটা? প্রশ্নটা বলো, তরাই কি নাকি ডুয়ার্স কি? ডুয়ার্স কি? তরাই অঞ্চল তিস্তার পূর্ব দিকে তরাই নামে, তরাই অঞ্চল তিস্তার পূর্ব দিকে ডুয়ার্স নামে পরিচিত। তরাই অঞ্চল তিস্তার পূর্ব দিকে ডুয়ার্স নামে পরিচিত। হলো, তরাই অঞ্চল তিস্তার পূর্ব দিকে ডুয়ার্স নামে পরিচিত। হয়েছে উত্তরটা? তরাই কি? তরাই কি লিখবে? ভাবর যে সমভূমিটা রয়েছে, ভাবরের নিচে নদীবাহিত সূক্ষ্ম পলিবালি সঞ্চিত হয়ে যে সমভূমি সৃষ্টি হয়েছে তাকে তরাই বলে। বোঝা গেল? কি বললাম? বলো কি বললাম? ভাবরের নিচে, দেখো বোর্ডের দিকে দেখো ভাবর লিখেছিলাম না, 3টে স্তরগুলো করেছিলাম তো। প্রথমে ভাবর স্তর, তার নিচে সৃষ্টি হয়েছিল ভাবর সমভূমির নিচে নদীবাহিত সূক্ষ্ম পলিবালি সঞ্চিত হয়ে যে সমভূমির সৃষ্টি হয়েছে তাকে বলা হয় তরাই। এই তরাই অঞ্চলে নদীগুলোকে আবার আমরা পুনরায় দেখতে পাই। কোথায় অদৃশ্য হয়ে পড়ে নদীগুলো? ভাবর অঞ্চলে, তাই তো? শিবালিক হিমালয় থেকে যে সমস্ত নদী বয়ে এসেছে সেই নদীগুলো কোথায় এসে অদৃশ্য হয়ে পড়ে? ভাবর অঞ্চলে। কোথায় তাদের আবার পুনরায় দেখতে পাই? তরাই অঞ্চলে। ক্লাসটা এখানে শেষ করলাম। বাকি মাটিগুলো সম্পর্কে